নমস্কার এবং স্বাগতম বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আজকে আমরা শুরু করতে চলেছি ইন্ডিয়ান পলিটি বা ভারতীয় রাষ্ট্র শাসন ব্যবস্থার কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গাগুলি। কারণ এরপরে আমি ডাইরেক্টলি তোমার আর কি এমসিকিউ শুরু করতে চলেছি, যেটার মতো আমার কাছে কমপক্ষে পলিটির 1000টার মতো এমসিকিউ থাকবে, যেটাতে তোমাদের মানে মক টেস্টও কমন পড়বেই এবং এমনকি তোমাদের যে মেইনস থাকবে মেইনসে তো অবশ্যই কমন পড়বে। তো দেরি না করে আমরা ভিডিওটা শুরু করে দিই। এবং ভিডিও শুরু করার আগে আমি আরেকটা জিনিস বলে দিই, হ্যাঁ বৃষ্টি হচ্ছে, এই কারণে একটু আওয়াজটা বা শব্দটা একটু নয়েজি আসতে পারে, এর জন্য আমি আগে থেকে দুঃখিত। তো চলে যাই আমাদের প্রথম যেটা পার্টে, সেটা হচ্ছে উৎস এবং গৃহীত বৈশিষ্ট্য, কোথা থেকে কি কি নেওয়া হয়েছে। যেমন হচ্ছে আমাদের সংবিধানে কতগুলি বৈশিষ্ট্য রয়েছে, যেমন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, রাজ্যপালের পদ, জরুরি অবস্থা সংক্রান্ত ব্যবস্থাদি ও জনকর্তৃক কমিশন। তো সবচেয়ে মেন জিনিস যেটা, সেটা হচ্ছে হলো জরুরি অবস্থা সংক্রান্ত ব্যবস্থাদি কোথা থেকে নেওয়া হয়েছে, ভারত শাসন আইন থেকে। ভারত শাসন আইন থেকে জরুরি ব্যবস্থা সংক্রান্ত ব্যবস্থাদি নেওয়া হয়েছে। এরপরে হচ্ছে হলো আমাদের ব্রিটিশ সংবিধান। ব্রিটিশ সংবিধান থেকে আমাদের কী নেওয়া হয়েছে, এক নম্বর হচ্ছে সংসদীয় ব্যবস্থা, একক নাগরিকত্ব, আইনের অনুশাসন, ক্যাবিনেট মিশন, এরপরে CNAG এর পথ, দ্বিকক্ষ ব্যবস্থা, এসব তোমার ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, বা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। এরপরে আমেরিকার সংবিধান। আমেরিকার সংবিধান থেকে মূল যেটা জিনিস, সেটা হচ্ছে তোমাদের মৌলিক অধিকার এবং সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ ও রাষ্ট্রপতির অপসারণ। রাষ্ট্রপতির অপসারণটা হচ্ছে আমাদের 61 নম্বর আর্টিকেল, ঠিক আছে, 61 নম্বর আর্টিকেল বা 61 নম্বর ধারা, এটাকে বলে ইমপিচমেন্ট। ইমপিচমেন্টের মাধ্যমে আমাদের রাষ্ট্রপতিকে অপসারণ করানো যায়, যেটা এসেছে আমাদের আমেরিকান সংবিধান থেকে। এরপরে চলে যাই আইরিশ সংবিধান। আইরিশ সংবিধান থেকে কী নেওয়া হয়েছে, আইরিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে ডিপিএসপি। ডিপিএসপি কথার অর্থ কি, ডিপিএসপি কথার অর্থ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ। এটা তোমার রয়েছে 36 নাম্বার আর্টিকেল থেকে 51 নাম্বার আর্টিকেলের মধ্যে রয়েছে ডিপিএসপি, অর্থাৎ রাষ্ট্র পরিচালনা করার নির্দেশমূলক নীতিসমূহ। তো একটা জিনিস বলে দিই, এইটি ডিপিএসপি আইরিশ থেকে সংবিধান থেকে নেওয়া হয়েছে, এবং যে আইরিশ রয়েছে সেই আইরিশটা নিয়েছিল স্প্যানিশ সংবিধান থেকে, ঠিক আছে। এবং আমাদের সংবিধানের মধ্যে ডিপিএসপিকে বা তোমাদের 36 থেকে 51 নম্বর ধারাগুলিকে কি বলা হয়, বলা হয় নোবেল ফিচার্স অব দ্য কনস্টিটিউশন। নোবেল ফিচার্স অব দ্য কনস্টিটিউশন বলা হয়। B.R. আম্বেদকর এই নীতিগুলিকে নোবেল ফিচার্স অব দ্য কনস্টিটিউশন বলেছেন, ঠিক আছে। এরপরে চলে যায় কানাডার হচ্ছিল প্রথমে দেখতে পারি হচ্ছিল কোয়াসি ফেডারেল ব্যবস্থা, যাকে বলা হয় কেন্দ্রপ্রবণ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, এবং কেন্দ্রের হাতে অবশিষ্ট ক্ষমতা অর্পণ থাকবে, ঠিক আছে। এরপরে চলছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে আমরা কী কী নিয়েছি, যৌথ তালিকা, প্রস্তাবনার ভাষা। আমাদের সংবিধানে 22টি ভাষা রয়েছে, ঠিক আছে, এগুলো মনে রাখবে। এরপরে পূর্ব সোভিয়েত রাশিয়া থেকে কী নেওয়া হয়েছে, মৌলিক কর্তব্য, এটা মৌলিক অধিকার না, এটা মৌলিক কর্তব্য, এটি হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি, ঠিক আছে। এরপর পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি হয়েছে, 5 ইয়ার প্ল্যান যেসব রয়েছে, সেসব আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে, রাশিয়া থেকে। এরপরে হচ্ছে হলো তোমার ওএমআর সংবিধানটা থেকে কী কী নেওয়া হয়েছে, এটা হচ্ছে জরুরি অবস্থাকালীন মৌলিক অধিকার খর্ব করার নিয়ম। যখন জরুরি অবস্থা চলবে তখন মৌলিক অধিকারগুলিকে খর্ব করার নিয়ম আমরা কোথা থেকে নিয়েছি, ওএমআর, যাকে বলা হয় জার্মানি থেকে নেওয়া হয়েছে বা জার্মান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। এরপরে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে কী নেওয়া হয়েছে, দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধনের পদ্ধতি নেওয়া হয়েছে আমাদের কোথা থেকে, দক্ষিণ আফ্রিকা থেকে, 368 নম্বর ধারা, ওকে। এরপরেরটা ফ্রান্সের সংবিধান থেকে কী নেওয়া হয়েছে, প্রজাতন্ত্র এবং স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্বের আদর্শ। এরপরে জাপানের সংবিধান থেকে কী নেওয়া হয়েছে, আইনের নির্দিষ্ট পদ্ধতি নেওয়া হয়েছে জাপানের সংবিধান থেকে। এরপরে চলে যায় প্রস্তাবনা সংশোধনীর ক্ষেত্রে আমরা কী কী দেখতে পারবো, প্রথমে আমরা দেখবো হচ্ছে হলো কত নাম্বার ধারায় সংশোধন করা হয়, 368 নাম্বার ধারায় সংশোধন করা হয়, ঠিক আছে। এরপরে চলে যাই যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে হলো সংবিধান প্রস্তাবনাকে 1967 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে একবার সংশোধিত করা হয়েছিল, এবং এতে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সংহতি, ঠিক আছে, এই তিনটা মনে রাখবে। কি কি, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সংহতিকে যুক্ত করা হয়েছিল কত নম্বর সংশোধনে, 42 নম্বর সংশোধনে। সালটা অতটা মনে করার কোনো প্রয়োজন নেই, কিন্তু 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সংহতিকে যুক্ত করা হয়েছিল, এটা একদম মনে রাখতে হবে। চলে যাই এর পরের পেজে রয়েছে তফসিল হচ্ছে হলো কি, মূল সংবিধানে কয়টা তফসিল আছে, 8টা তফসিল, কিন্তু বর্তমানে মোট 12টি তফসিল রয়েছে। প্রথমে ছিল 8টা, তারপর হয়ে যায় এখন 12টি। তো চলে যায় আমাদের তফসিলগুলির ভাগ এবং তাদের মধ্যে মূল বিষয়বস্তু। প্রথম তফসিলে রয়েছে রাজ্যসমূহ এবং কেন্দ্রশাসিত অঞ্চল। দ্বিতীয়টাতে রয়েছে মাহিনা ও ভাতা। তৃতীয়টাতে রয়েছে সংসদ, মন্ত্রীবর্গ ও বিচারপতিদের শপথ গ্রহণ। যদি বলে যে শপথ গ্রহণ কোন তফসিলের অন্তর্গত, এটা হচ্ছে তৃতীয় তফসিল। এবং চতুর্থ তফসিলের হচ্ছে হলো রাজ্যসভার আসন বিন্যাস। এরপরে চলে যাচ্ছে পঞ্চম তফসিলে হচ্ছে তফসিলভুক্ত অঞ্চল ও তফসিলভুক্ত উপজাতিদের প্রশাসন ও নিয়ন্ত্রণ।
এরপরেরটাতে চলে যাচ্ছি ষষ্ঠ তফসিল, উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলির উপজাতি এলাকা প্রশাসন, যেমন আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। এরপরে সপ্তম তফসিল, সপ্তম তফসিলের ক্ষেত্রে কি কেন্দ্র ও রাজ্য সমূহের ক্ষমতা বন্টন, এটা আসতে পারে সপ্তম তফসিলের মধ্যে কি কি দেওয়া রয়েছে, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা ও যৌথ তালিকায়। এই সপ্তম তফসিলে কি বলা হয়েছে, কেন্দ্র ও রাজ্য সমূহের মধ্যে ক্ষমতা বন্টনের তালিকা বিন্যাস। চলে যে অষ্টম তফসিল, অষ্টম তফসিলে আমাদের যে ভাষাগুলি রয়েছে সেই ভাষাগুলি উল্লেখিত রয়েছে, যে সংবিধানে উল্লেখিত 22টি ভাষা। এরপরে চলে যায় নবম তফসিল, নবম তফসিলে রয়েছে কিছু বিশেষ আইন ও নির্ধারণী, ঠিক আছে, কিছু বিশেষ আইন ও নির্ধারণী, ঠিক আছে। প্রথম সংবিধান সংশোধনের 1951 নম্বর ধারা থেকে এটা তোমার সংযোজিত হয়েছে। এরপর দশম তফসিল, দশম তফসিল হচ্ছে দলত্যাগ বিরোধী আইন, দলত্যাগ বিরোধী আইন আমাদের কততে রয়েছে, দশম তফসিলে রয়েছে। এটা অনেকবার কোশ্চেন এসেছে, দলত্যাগ বিরোধী আইন কততম সংশোধনের এর মাধ্যমে এবং কততম তফসিলে রয়েছে। এটা হচ্ছে 52তম সংবিধান সংশোধন এবং দশম তফসিলে রয়েছে 52তম সংবিধান সংশোধন, মনে রাখবে এটা। এরপরে চলে যে একাদশতম তপশিলে, একাদশতম তপশিলে বলেছে পঞ্চায়েতের কথা, এবং এটি 73তম সংবিধান সংশোধনের ক্ষেত্রে এটা যুক্ত করা হয়েছে। 73তম সংবিধান সংশোধনের ক্ষেত্রে এটা যুক্ত করা হয়েছে কোনটা, পঞ্চায়েত। তাহলে যদি প্রশ্নে আসে যে পঞ্চায়েত ব্যবস্থা কোন সংবিধান সংশোধনী ক্ষেত্রে যোগ করা হয়েছে বা কোন সংবিধান সংশোধন দ্বারা যুক্ত করা হয়েছে, এটা হচ্ছে 73 নম্বর সংবিধান সংশোধন দ্বারা যুক্ত করা হয়েছে পঞ্চায়েত। এটা কোন তপশিলে রয়েছে, একাদশ তপশিলে। এরপরে দ্বাদশ তপশিল, যেটার মধ্যে মিউনিসিপ্যালিটির কথা বলা হয়েছে, মিউনিসিপ্যালিটির কথা বলা হয়েছে হচ্ছে তোমার দ্বাদশ তপশিলে। চলে যায় এর পরের পাঠে কেন্দ্র ও রাজ্য শাসিত অঞ্চলের গঠন ও তাদের সময় তালিকা। প্রথমে চলে যাই যে যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল তখন কটি রাজ্য ছিল, 1956 সালে 14টি রাজ্য ও 6টি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। এরপর 1956 সালে অন্ধ্রপ্রদেশ, যেটা সর্বপ্রথম ভাষাভিত্তিক একটা রাজ্য, অন্ধ্রপ্রদেশ একটি সর্বপ্রথম ভাষাভিত্তিক রাজ্য, ঠিক আছে। তো অন্ধ্রপ্রদেশের নাম মনে রাখবে, যদি বলে ভাষার উপর ভিত্তি করে কোন রাজ্যকে আলাদা করা হয়েছে বা নতুন কোন রাজ্য তৈরি হয়েছিল সর্বপ্রথম, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এবং 1956 সালে কেরালা গঠিত হয়, 1956 সালে কর্ণাটক গঠিত হয় এবং কর্ণাটকের এর নাম গ্রহণ করা হয় কবে, 1973 সালে। এরপরে চলে যাই তোমার 1960 সালে বম্বে পুনর্গঠন করা হয় এবং 1963 সালে নাগাল্যান্ড রাজ্য তৈরি করা হয়। নাগাল্যান্ড রাজ্য কবে তৈরি হয়, 1963 সালে, ঠিক আছে। এগুলো মনে রাখতে হবে। এবং 1966 সালে পাঞ্জাব প্রদেশ বিভক্ত হয়ে পাঞ্জাব ও হরিয়ানা গঠিত হয়, ঠিক আছে, এবং চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। এরপরে 1970 সালে হিমাচল প্রদেশ কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যের মর্যাদা পায়। এরপর 1971 সালে মণিপুর, ত্রিপুরা, মেঘালয় রাজ্যের স্বীকৃতি পায়। এই যে আমাদের যে পূর্বাঞ্চল রয়েছে, সেই পূর্বাঞ্চলের 3টি বিশেষ রাজ্য, যেটা মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, এটি কবে রাজ্যের স্বীকৃতি পায়, 1971 সালে। এরপরে হলো তোমার 1974 সালে সিকিম ভারতের সহযোগী রাজ্যের মর্যাদা পায়। কিন্তু কবে সিকিম পূর্ণ রাজ্যের মর্যাদা পায়, এটাও অনেকবার মক টেস্টে এসেছে, এমনকি পরীক্ষা আসতে পারে যে সিকিম পূর্ণ রাজ্যের মর্যাদা পায় কবে, 1975 সিকিম পূর্ণ রাজ্যের মর্যাদা পায়, 1975 সিকিম পূর্ণ রাজ্যের মর্যাদা পায়, এসব মনে রাখবে একদম। এরপরে মিজোরাম ও অরুণাচল প্রদেশ কবে গঠিত হয়, 1986-তে মিজোরাম ও অরুণাচল প্রদেশ গঠিত হয়। এরপরে 1987 সালে গোয়া, 1987 সালে গোয়া তৈরি হয়, 1987 সালে গোয়া তৈরি হয় এবং সেখানের মধ্যে পর্তুগিজরা ছিল, এটা আগে পর্তুগিজদের উপনিবেশ ছিল, ঠিক আছে। এরপরে চলে যাই তোমাদের কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা ও যুগ্ম তালিকার ক্ষেত্রে। কেন্দ্রীয় তালিকার মধ্যে আমাদের কি কি পড়ছে, কেন্দ্রীয় তালিকা যেসব রয়েছে সেসব ক্ষমতা অধিকার হচ্ছে পার্লামেন্ট, ঠিক আছে। রাজ্য তালিকার ক্ষেত্রে হলো রাজ্য আইনসভা, এবং যুগ্ম তালিকার ক্ষেত্রে রাজ্য উভয় তোমার আইন প্রণয়ন করতে পারে। তো কেন্দ্রীয় তালিকার মধ্যে রয়েছে প্রতিরক্ষা, পারমাণবিক শক্তি, যুদ্ধ শান্তি, নাগরিকত্ব, রেল, সড়ক, মুদ্রা, বৈদেশিক ঋণ, আরবিআই, ইউপিএসসি, ডাক ও কর্পোরেশন কর এবং কৃষি ব্যতীত অন্যান্য। এটা একটু ইম্পর্টেন্ট আছে, দেখে নিবে যে কৃষি ব্যতীত অন্যান্য আয়ের উপর কর, অর্থাৎ কৃষিকর বাদ দিয়ে অন্যান্য যে কোনো ধরনের কর তোমার কোথায় চলে যাচ্ছে, কেন্দ্রীয় তালিকার ক্ষেত্রে চলে যাচ্ছে। এরপর হচ্ছে রাজ্য তালিকার ক্ষেত্রে কি কি রয়েছে, রাজ্য তালিকার ক্ষেত্রে রয়েছে কেন্দ্রীয় আইন শৃঙ্খলা, পুলিশ তোমার হচ্ছে রাজ্য তালিকার ক্ষেত্রে পড়ছে, ঠিক আছে। জনস্বাস্থ্য, এরপরে কৃষি, মৎস্য চাষ, কৃষি হইতে আয়ের উপর কর। এখানে দেখো লেখা রয়েছে কৃষি থেকে আয়ের উপর কর, কৃষি হইতে যে আমরা আয় করি তার উপর কর কে নিবে, রাজ্য সরকার নিবে, ঠিক আছে। আমাদের বিদ্যুৎ কর, টোল ও লটারি এবং জুয়া খেলা যেসব রয়েছে সমস্ত কিছুই আমাদের রাজ্য তালিকার অন্তর্গত পড়ছে, ঠিক আছে। এরপরে যুগ্ম তালিকার ক্ষেত্রে কি কি রয়েছে, যুগ্ম তালিকার ক্ষেত্রে রয়েছে দেওয়ানি, ফৌজদারি আইন, বিবাহ, বর্ণ আইন, সংরক্ষণ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা, ঠিক আছে, এবং শ্রমিক সংগঠন, শ্রমিক কল্যাণ, এই সমস্ত পড়ছে তোমাদের যুগ্ম তালিকার ক্ষেত্রে। এরপরে স্ট্যাম্প ডিউটি, ওজন ও পরিমাপ, এসব সমস্ত রয়েছে যুগ্ম তালিকার মধ্যে। এরপরে চলে যায় সংবিধান সংশোধনের ক্ষেত্রে আমরা দেখবো কিছু কিছু ইম্পর্টেন্ট যেগুলো, কারণ সবগুলো দেখার কোনো প্রয়োজন নেই। যেমন প্রথম সংশোধনীর মধ্যে কি বলা হয়েছে, নবম তফসিলের সংশোধন করা হয়েছে, নবম তফসিলের সংশোধন করা হয়েছে। এবং তোমাদের আমি তফসিলের ক্ষেত্রে দেখালাম যে নবম যে তফসিলটি রয়েছে সেটি 1951-তে
তোমাদের প্রথম সংশোধনীর মাধ্যমে সংশোধন করা হয়েছে। এরপরে চলে যায় কিছু কিছু ইম্পর্টেন্ট যেগুলি আমাদের আসতে পারে, যেমন তোমাদের 38তম সংশোধনী। 38তম সংশোধনীর ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের জরুরি অবস্থা জারি করার যে অনুমোদন দেওয়া হয়, তো এটা সংযোজন করা হয়েছিল 38 নম্বর সংশোধনীর ক্ষেত্রে। এখানে বলা হয়েছে যে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারে, ঠিক আছে। তো এরপরেরটাতে চলে যাই। এরপরেরটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তোমার 42তম সংশোধন। 42তম সংশোধনের ক্ষেত্রে দেখো এখানে তোমার লেখাই রয়েছে যে ইহাকে ক্ষুদ্র সংবিধান বলা হয়, ইহাকে ক্ষুদ্র সংবিধান বলা হয়। এবং এখানে কি বলা হয়েছে, মৌলিক অধিকারের চেয়ে নির্দেশমূলক নীতির প্রাধান্য বেশি দেওয়া, ঠিক আছে। এবং এখানে তোমার সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং একতা ও অখণ্ডতা নতুন প্রস্তাবনা সংযোজন করা হয়, একটু আগে তোমাদের দেখিয়েছিলাম, ঠিক আছে। এরপরে চলে যাই তোমাদের 61 নম্বর সংশোধনী। 61 নম্বর সংশোধনীর ক্ষেত্রে কি বলা হয়, যে ভোটদাতার বয়স 21 থেকে 18 করা হয়। কত নম্বর সংশোধনীর মাধ্যমে? 61 নম্বর সংশোধনীর মাধ্যমে, ঠিক আছে। চলে যাই এর পরেরটাতে। এরপরে কি কি রয়েছে, এরপরে ইম্পর্টেন্ট কি কি রয়েছে, এরপরে এটা সবচেয়ে তোমরা দেখবে যে 2003-এ একটা রয়েছে, এটা হচ্ছে 92তম সংশোধনীর মাধ্যমে অষ্টম শিডিউল বা অষ্টম তপশিলির মধ্যে ভাষার যেটা রয়েছে সেখানে বড়ো, মৈথিলি, সাঁওতালি ও ডোগরি প্রভৃতি সংশোধন করা হয়। এবং 95তম সংশোধনীর মাধ্যমে বলা হয়েছে লোকসভা ও বিধানসভার তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষণের বয়স সীমা 60 থেকে 70 পর্যন্ত করা হয়। এবং এরপরে 96তম সংশোধনীর মাধ্যমে উড়িয়া ভাষাকে উড়িয়া করা হয়েছে, ঠিক আছে। এরপরে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জিএসটি কবে সূচনা করা হয়। জিএসটি সূচনা করা হয় 2016-তে জিএসটি সূচনা করা হয়। এটি কত নম্বর সংশোধনীর মাধ্যমে? 101 নম্বর সংশোধনীর মাধ্যমে করা হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি অবশ্যই লাইক করবে। এবং এরপরে আমরা পলিটির উপর ডিপেন্ড করে একটি মক টেস্ট দিব এবং কিছু কিছু জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স দিব যেসব পলিটির সাথে যুক্ত। তো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।